গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 24 জুন বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যে চালু থাকবে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম, আশু শিক্ষামন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত। রাজ্যে চালু থাকবে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন সারা অসম ছাত্র সংস্থার সভাপতি উৎপল শর্মা এবং সাধারণ সম্পাদক সমীরণ ফুকন। দিশপুর জনতা ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আশুর কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে স্নাতক পর্যায়ে ছাত্রছাত্রীর সম্মুখীন হওয়া সমস্যা নিয়ে আশু উদ্বেগ প্রকাশ করে। তখন শিক্ষামন্ত্রী আশুর কর্মকর্তাদের জানান 4 বছরের স্নাতক পাঠ্যক্রম অব্যাহত থাকবে। কলেজে শিক্ষক এবং পরিকাঠামোর সমস্যা সরকার দূর করবে বলেও শিক্ষামন্ত্রী আশুর কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন। স্নাতকোত্তর পর্যায়ে এখন থেকে পরিকল্পনা ঠিক করে পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত 30 মে 4 বছরের স্নাতক পাঠ্যক্রমে সৃষ্টি হওয়া অচলাবস্থার সমাধানের দাবি জানিয়ে আশু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি চিঠি প্রেরণ করেছিল। এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আশুর কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংস্থার সভাপতি উৎপল শর্মা, সাধারণ সম্পাদক সমীরণ ফুকন, মুখ্য উপদেষ্টা ডক্টর সমজ্জুল ভট্টাচার্য স্নাতক পর্যায়ের ছাত্রছাত্রীদের সমস্যা, শিক্ষক এবং পরিকাঠামোর সমস্যাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শ্রীভূমি পূর্ত বিভাগের নর্থ ও সাউথে টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের কার্যবাহী বস্তুকার একে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে লঙ্গাই থেকে চানখানি সড়কে সর্বাধিক 10 টন ক্ষমতাসম্পন্ন বাড়িযান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কাটাখালে থাকা লঙ্গাই নদীর উপর নবনির্মিত সেতুর অ্যাপ্রোচ বিগত কয়েকদিনের অবিরাম বৃষ্টির জন্য চালু করা সম্ভব না হওয়ায় এবং সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধ করতে এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ সঞ্চালকালয়ের পক্ষ থেকে রাজ্যের কৃতি ক্রীড়াবিদদের ক্রীড়া পেনশন, এককালীন আর্থিক সহায়তা এবং নিয়মিত ক্রীড়া পেনশন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে শ্রীভূমি জেলা ক্রীড়া আধিকারিকদের পক্ষ থেকে যোগ্য ক্রীড়াবিদদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনের জন্য যোগ্যতা ও শর্তাবলী হচ্ছে: আবেদনকারীকে অবশ্যই অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে, অলিম্পিক গেমসে, কমনওয়েলথ গেমসে, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক স্বীকৃত ক্রীড়া শাখা অথবা জাতীয় গেমসে পদকপ্রাপ্ত হতে হবে। তবে যারা বিগত বছরগুলিতে এই প্রকল্পের অধীনে আবেদন করেছেন বা নির্বাচিত হয়েছেন তারা পুনরায় আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এতে আগ্রহী ও যোগ্য ক্রীড়াবিদদের নির্ধারিত ফরম্যাটে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ আগামী 5 জুলাই বা তার আগে শ্রীভূমির জেলা গ্রন্থাগার ভবনের নিচতলায় অবস্থিত জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ক্ষুদ্রশিল্প, সোলারের জন্য সহজেই কৃষিজমির শ্রেণী পরিবর্তন, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল স্থাপনে জমির শর্তে ছাড়, হোমস্টের প্রসারে অর্থ সাহায্য বিধিতে অনুমোদন, ক্ষুদ্রশিল্প, কাদিশিল্প এবং সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য কৃষিজমির শ্রেণী পরিবর্তনের সমস্যা আর রইল না। জেলা আয়ুক্তের অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। পোর্টালে আবেদন করলে স্বয়ংক্রিয়ভাবে জমির শ্রেণীবদল হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া রাজ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল গড়ে ওঠার পথ প্রশস্ত করতে প্রয়োজনীয় জমির শর্তেও ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। মঙ্গলবার দিশপুর লোকসভা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের সব মন্ত্রী ছিলেন বৈঠকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বৈঠকে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষি জমিতে ক্ষুদ্রশিল্প স্থাপনের পথে প্রশস্ত করতে
জমি শ্রেণীবদলের প্রক্রিয়া সহজ করা। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাছাড়া রাজ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল গড়ে ওঠার পথ প্রশস্ত করতে প্রয়োজনীয় জমির শর্তেও ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। মুখ্যমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে আগে গ্রামাঞ্চলে 60 বিঘা এবং শহরাঞ্চলে 30 বিঘা জমির শর্ত ছিল। সেটা কমিয়ে গ্রামাঞ্চলে 34 বিঘা এবং শহরাঞ্চলে 21 বিঘা করা হয়েছে, যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় বেশি করে স্থাপিত হতে পারে রাজ্যে। এর জন্য দ্য অসম প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টে সংশোধন করা হবে বিধানসভায়। তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস লিকে অসমের 2 শ্রমিকসহ মৃত নয়। তামিলনাড়ুর তিরুবাল্লুর জেলায় একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ ও রফতানি ইউনিটে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অসমের 2 শ্রমিকও রয়েছেন। এই ঘটনা আবারও রাজ্যের বাইরে কর্মরত অসমের অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যদিও কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে নিহত অসমের শ্রমিকদের পরিচয় প্রকাশ করেনি, এই ঘটনায় আবারও হাজার হাজার অভিবাসী শ্রমিকদের দুর্বলতাকে সামনে এনেছে, যারা কর্মসংস্থানের সন্ধানে রাজ্যের বাইরে পাড়ি জমায়। 21 জুন পেরিয়াপলামের কাছে কান্দিগাইপার মানজাঙ্গারাইন এলাকায় অবস্থিত একটি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে এই শিল্প দুর্ঘটনা ঘটে। এটি সাম্প্রতিক বছরগুলিতে তামিলনাড়ুর অন্যতম গুরুতর শিল্প দুর্ঘটনা হিসাবে উঠে এসেছে। কর্তৃপক্ষ মঙ্গলবার নিশ্চিত করেছে যে মৃতের সংখ্যা বেড়ে 9 হয়েছে, কারণ চিকিৎসাধীন 1 শ্রমিকের মৃত্যু হয়েছে। 9 জন মৃতের মধ্যে 7 জন উড়িষ্যার এবং 2 জন অসমের। নিহতদের অধিকাংশই ওই কারখানায় কর্মরত মহিলা অভিবাসী শ্রমিক ছিলেন। তামিলনাড়ুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ জানিয়েছে, অ্যামোনিয়া লিকের ঘটনায় 80 জন শ্রমিক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আগামী 5 জুলাই থেকে শিলচর ও শ্রীভূমি জেলা পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের 2026 বর্ষের ষান্মাসিক পরীক্ষা শুরু হতে চলেছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরীক্ষার বিস্তারিত নির্গণ প্রকাশ করেছেন কেন্দ্রের প্রধান আচার্য তথা সম্পাদক কিশোর ভট্টাচার্য। পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামী 5 জুলাই সকাল 11টা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্যায়ে 12 জুলাই সকাল 11টা থেকে অনুষ্ঠিত হবে দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র এবং তৃতীয় বর্ষের তৃতীয় ও চতুর্থ পত্রের পরীক্ষা। সবশেষে 19 জুলাই সকাল 11টা থেকে 3 বর্ষেই প্রায়োগিক পরীক্ষা গ্রহণ করা হবে। নির্ধারিত দিনগুলিতে সকল প্রশিক্ষণার্থীকে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য কেন্দ্রের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। পরীক্ষা সংক্রান্ত কোনো বিশেষ তথ্য বা বিশদ বিবরণের প্রয়োজন হলে কেন্দ্রের সহপ্রধান আচার্য শ্রী সুদীপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, বড়পেটা রোডে চাঞ্চল্য। থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের। বড়পেটা রোডের হর্তকিতলা এলাকায় মঙ্গলবার বিকেলে এক নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্বামী শিবু সাহা প্রকাশ্য রাস্তায় ধারালো দা দিয়ে কুপিয়ে নিজের স্ত্রী মুক্তি সাহাকে হত্যা করেন। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল প্রায় 3টা নাগাদ মুক্তি সাহা আদালত থেকে বাড়ি ফেরার পথে হর্তকিতলা এলাকায় পৌঁছালে শিবু সাহা তার উপর অতর্কিতে হামলা চালান। ধারালো দা দিয়ে গলায় আঘাত করে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় মুক্তি সাহাকে উদ্ধার করে স্থানীয়রা বড়পেটা রোড সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের মতে গলার শিরা ও শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তার মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে বড়পেটা রোড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শিবু সাহা দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে আলাদা থাকতেন। কয়েক মাস আগে তিনি স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলার সূত্রেই উভয়কে নিয়মিত আদালতে হাজিরা দিতে হতো। পরিবারের দাবি, শিবু সাহা প্রায়ই মুক্তি সাহাকে হত্যার হুমকি দিতেন। এদিনও আদালত থেকে ফেরার পর পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার কিছু সময় পর অভিযুক্ত শিবু সাহা বড়পেটা রোড থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির নির্ধারিত অসম সফর বাতিল হয়েছে। তবে জাপানি বিনিয়োগকারীদের সম্মেলনে পূর্ব নির্ধারিত সময়ে অসমে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে জাপানের প্রধানমন্ত্রীর 3 দিনের অসম সফরকে কেন্দ্র করে রাজ্য সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল। এ উপলক্ষে একাধিক মন্ত্রীকে নিয়ে বিভিন্ন কমিটি গঠন করা হয় এবং গুয়াহাটি মহানগরীর সৌন্দর্যায়ন ও অন্যান্য প্রস্তুতির কাজও জোরকদমে চলছিল। কিন্তু শেষ মুহূর্তে সফরটি বাতিল হয়ে যায়। তিনি জানান, সোমবার রাতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র অসমের মুখ্য সচিবকে অবহিত করেন যে বিশেষ কারণে জাপানের প্রধানমন্ত্রী এবার অসমে আসছেন না। তার সফরসূচি শুধুমাত্র নয়াদিল্লিতে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি ভবিষ্যতে জাপানি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলকে অসমে নিয়ে আসার জন্য পৃথকভাবে একটি তারিখ নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।